নিয়োগ বাণিজ্য হচ্ছে, সবই তো আগের মতোই হচ্ছে। তাহলে নতুন কি আসলো এই অভ্যুত্থানের পরে? অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যে আসলে প্রতিশ্রুতিগুলো ছিল সেটা থেকে দূরে সরে গেছে। অধিকারের প্রশ্নগুলো এখানে অ্যাড্রেস হওয়ার কথা, এগুলো তো কিছুই হয় নাই। বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে এই কোশ্চেনগুলোকে আমি অ্যাড্রেস করতে পারি। সাধারণ যে ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানটা করেছে এবং ওই যে তার যে পলিটিক্যাল এজেন্সি, তার যে একটা ড্রিম ছিল, এটাই অভ্যুত্থান পরবর্তী সময় অ্যাড্রেসড হয়নি। একটা রাজনৈতিক দল তৈরি করা তো আসলে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। এখানে তো আসলে আমাদের জনজীবনের যে দৈনিক সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস করাও তো আমাদের একটা বড় লক্ষ্য ছিল। তো আমি যখন অভ্যুত্থান পরবর্তী সময় বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যুক্ত হই, তখন কিন্তু আমার লক্ষ্য ছিল দুইটা। একটা হচ্ছে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো সকল বিশ্ববিদ্যালয়ে অ্যারেঞ্জ করা, আমাদের ছাত্র রাজনীতির একটা সুরাহা করা, আমাদের আওয়ামী লীগের বিচারের প্রশ্নগুলো তোলা, আমাদের অভ্যুত্থানে যারা শহীদ আহত আছে তাদের এখানে পুনর্বাসনের ব্যবস্থা করা, আমাদের যে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা আছে এটা যে একটা ভয়াবহ ভঙ্গুর অবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করা, শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করা। আমি কিন্তু ওই ধরনের একটা ড্রিম নিয়েই কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্বটা নিয়েছিলাম। এটা হচ্ছে এক নম্বর। আরেকটা দ্বিতীয় বিষয় ছিল যে অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা যে অ্যাজ এ হোল সাইডলাইন হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এখানে যে আমার সামনে এসে কথা বলাটা জরুরি এবং আমার সামনে এসে ওটা অ্যাড্রেস করাটা যে না, নারীরা আছে এবং কেন আসলে নারীরা সাইডলাইন হয়ে গেছে, এগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে আমি যদি মুখপাত্র হয়ে কথা বলি তাহলে এটা বেশি গুরুত্বটা পাবে। এই জায়গা থেকে কিন্তু আমি এখানে এসে আমার পজিশনগুলো এবং অ্যাজ এ নারীদের কমিউনিটি আকারে আমি পজিশনগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আপনি যদি দলের কথাটা বলেন, আমার মনে হয়েছে যে আমি অভ্যুত্থানের যে মানে একটা আকাঙ্ক্ষা ছিল, অভ্যুত্থান তো আসলে অনেকগুলো সমস্যা একসাথে সমাধান করে ফেলার কথা, কিন্তু আমরা যদি মন্ত্রণালয়গুলোতে দেখি সেখানে তো ঠিকই আপনার বদলি বলি, তদবির হচ্ছে, মানে বিনিয়োগ হচ্ছে, মানে কি বলে নিয়োগ বাণিজ্য হচ্ছে, সবই তো আগের মতোই হচ্ছে। তাহলে নতুন কি আসলো এই অভ্যুত্থানের পরে? এই জিনিসটা তো একটা প্রপার অ্যান্সার আসলে আমি মনে করি যে জনগণ হিসেবে আমার পাওয়ার হক আছে, কারণ আমি অভ্যুত্থানে ছিলাম। আমি যদি আমার ইউনিভার্সিটির দিকে তাকাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে থেকে 2 বছর পরে যদি আরেকটা হচ্ছে আপনার নির্বাচন হয়, তখন জাতীয় নির্বাচন হয়, তখন যে আবার হলগুলো পুনর্দখল হবে না সেটা কি কোনো গ্যারান্টি আছে? আমরা কিন্তু চেয়েছিলাম ইউনিভার্সিটি যাতে একদম লিখিতভাবে করে যে ছাত্র রাজনীতি এই ফর্মে সংস্কার হবে, এবং আমি বারবার করে কিন্তু বলেছিলাম যে সকল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে, সাধারণ স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা সংলাপ করেন, আপনারা ডিবেটের আয়োজন করেন, আপনারা সব স্টুডেন্ট সেখানে পার্টিসিপেট করুন, যার যা মতামত সেটা দিক। আমাদের যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে যাতে তারা অ্যাকাউন্টেবল করতে পারে, তাদের সাথে মুখোমুখি দাঁড় করেন স্টুডেন্টদেরকে। এটা কিন্তু প্রশাসনের একটা দায়িত্ব ছিল, প্রশাসনের একটা এখতিয়ার ছিল, এবং আমি কিন্তু চেষ্টা করেছি ব্যক্তিগত জায়গা থেকে এই কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করার, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ফরম্যাট হলে এটা কিরকম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা আমাদের ওভারঅল সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন একটা ক্যালেন্ডারের মধ্যে চলে আসার কথা। বছরের অমুক দিন, এই অমুক দিনে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনটা আয়োজন হবে, এবং পুরো ক্যালেন্ডারটা ডাকসু বলি বা জাকসু বলি, সকল ছাত্র সংসদের যে ক্যালেন্ডারটা সেটা ওই একটা ডেটকে ধরে হচ্ছে যে অ্যারাউন্ড রিভলভ করবে। তো এই যে সমস্যাগুলো সমাধান হওয়ার কথা, এখানে যে ছাত্রদের যে অধিকারের প্রশ্নগুলো এখানে অ্যাড্রেস হওয়ার কথা, এগুলো তো কিছুই হয় নাই। আমি তো এই ধরনের কিছু দেখি নাই। অন্তত আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি, আমি একদম প্রথম এক্সপেকটেশন, আমি তখন জুলাই গণপরিষদের একটা আলোচনায় গিয়েছিলাম, পরে মঙ্গলবার গল্প সপ্তাহের কেমন বিশ্ববিদ্যালয় চাই নামে একটা আলোচনায় গিয়েছিলাম। ওখানে আমি আমার একটা কথা বলেছিলাম যে আমি চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় হোক। 1971 সাল পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা বড় সুযোগ ছিল, এখানে একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে ওর যে একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় শুধুমাত্র মিছিল করে যাওয়ার যে একটা তকমা, সেই তকমাটা যাতে ঘুচুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে একটা তার একাডেমিক দিকে যাতে ফোকাসটা করতে পারে। কিন্তু আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি দেখেন, এখানে নিয়োগগুলো যদি হয় এটা কিন্তু একই ধরনের পলিটিক্যাল বিবেচনাতেই নিয়োগগুলো হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয়েছে যে এই কোশ্চেনগুলোর কোনো প্রকার সুরাহা করা ছাড়া আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলে আমি এখনই যাইতে চাই। আমি ছিলাম ওই ছাত্র সংগঠন থেকে, আমি অব্যাহতি নিয়েছিলাম যাতে আমি এই কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করতে পারি, এবং বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে এই কোশ্চেনগুলোকে আমি অ্যাড্রেস করতে পারি, এবং আমি এখনো পর্যন্ত এইগুলোকে অ্যাড্রেস করে যাচ্ছি। প্রশাসনের সাথে যদি কথা বলার সুযোগ সেটা করছি, মানে আমি দেখছি যে অভ্যুত্থানের একটা বড় অংশই তারা মানে ওই যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যে আসলে প্রতিশ্রুতিগুলো ছিল সেটা থেকে দূরে সরে গেছে। আমি সাধারণ যে ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানটা করেছে
এবং ওই যে তার যে পলিটিক্যাল এজেন্সি, তার যে একটা ড্রিম ছিল, এটাই অভ্যুত্থান পরবর্তী সময় অ্যাড্রেস হয়নি, এবং এটা এই তাদের ড্রিমগুলোকে অ্যাড্রেস করে বিভিন্ন মানুষ তাদের পকেটভুক্ত করেছে অভ্যুত্থানটাকে। আমার কাছে বিষয়টা এমন মনে হয়েছে। তো এটাকে বরং অ্যাড্রেস করা, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব হিসেবে থাকা এবং সাধারণ নাগরিক যারা তাদের যে সমস্যাগুলো সেগুলোকে অ্যাড্রেস করাটা আমি মনে করি যে আমার এই মুহূর্তে একটা বড় কর্তব্য। সেটা আমি দলের মধ্য থেকে এই মুহূর্তে করতে যাচ্ছি না, যেটা কোনো ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের মধ্যে থেকে করতে যাচ্ছি না। পলিটিক্স দরকার আছে, যারা আমাদের ভাইরা পলিটিক্সে গেছেন, বাংলাদেশে একটা বড় ধরনের নতুন রাজনৈতিক দল আসার প্রয়োজন আছে, এটা সঠিক। কিন্তু অভ্যুত্থানের কি হইলো? অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক আকাঙ্ক্ষাটার কি হইলো? এটা কি শুধুমাত্র হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংঘর্ষের মধ্যে দিয়ে অভ্যুত্থান বিলীন হয়ে যাবে? সমসাময়িক বাংলাদেশে 3 জন ব্যক্তি লক্ষ কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় ঢুকে গিয়েছেন। আপনি বা আমি তাদেরকে নিয়ে যতই সমালোচনা করি, তাদেরকে যতই তুচ্ছ এবং তাচ্ছিল্য করি, তারা বহু মানুষের দোয়া, বহু মানুষের আশীর্বাদ এবং বহু মানুষের শুভাশিসের উপলক্ষ হয়ে পড়েছেন। এই 3 জন মানুষের মধ্যে আমি বয়স কার কত বেশি আমি বলতে পারবো না, এই জন্য আমি ঠিক সামনে পিছনে এভাবে আনলাম না। আমি প্রথমেই বলি অ্যাডভোকেট ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে তিনি এখন রাজনৈতিক দায়িত্বে আছেন। আগে ছাত্রলীগের সভাপতি ছিলেন, মুজিববাদী ছাত্রলীগের সভাপতি ছিলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সংসদ সদস্য ছিলেন। তারপর আরো বহু পদবিতে তিনি ছিলেন রাজনৈতিক অঙ্গনে। আরো ডিটেলস বলবো, তার আগে দ্বিতীয় জন সম্পর্কে বলে নিই। আর একজন হলেন জনাব Z.I. খান পান্না, আমাদের বরিশালের কৃতি সন্তান, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা, দাদা সবাই বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন সে ব্রিটিশ জমানা থেকে। কেবলমাত্র বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর বাইরে শেরে বাংলা কে ফজলুল হক থেকে শুরু করে আমাদের দক্ষিণাঞ্চলের যে সকল কিংবদন্তি রাজনৈতিক নেতা ছিলেন, যারা সর্বভারতীয় রাজনীতি করতেন, যেমন ভোলার কবি মুজাম্মেল সাহেব, এরকম অনেকে রয়েছেন। আমাদের অশ্বিনী কুমার দত্ত ছিলেন বরিশালের। তো তাদের সকলের সঙ্গে এই পরিবারটির সঙ্গে, অর্থাৎ Z.I. খান পান্না সাহেবের যে পিতা এবং পূর্বপুরুষদের একটা রাজনৈতিক সম্পর্ক ছিল, এবং সম্ভবত বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বা বার কাউন্সিলের সভাপতি ছিলেন Z.I. খান সাহেবের বাবা অথবা দাদা, আমি যেটা জানি। তৃতীয় যে ব্যক্তি তিনি জনাব মাসুদ কামাল, সাংবাদিক। আমাদের দেশের সাংবাদিকদের যে স্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে, এদের একটা অংশ দালালি করে, পুড়িয়াবাজি করে, চাপাবাজি করে, মালিকের পদলেহন করে বড় বড় পদ পদবি পাওয়ার জন্য, কিংবা কোনো গ্রুপ অফ কোম্পানিজের চাকর হওয়ার জন্য। তারা বলতে গেলে সেই ওই সমস্ত গ্রুপ অফ কোম্পানিজের যে সকল দুর্নীতিবাজ মালিক রয়েছে, তাদের পদলেহন নয়, জুতো লেহন নয়, আরো কিছু লেহন যদি করতে হয়, সেই কাজ করেও অনেকে নিজের এই পেশাকে টিকিয়ে রাখার জন্য এমন কোনো জঘন্য কর্ম নাই, সেই কর্মের কারণে পুরো সাংবাদিক পেশাটাকে তারা কলঙ্কিত করে ফেলেছে। এবং এই সময়টিতে সাংবাদিক বলতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রীতিমতো গালির পরিণত হয়েছে। তো সেই সকল গালি এবং সেই সকল দুর্বৃত্তপনার বিরুদ্ধে প্রতিপক্ষে যে কয়জন লোক মাথা উঁচু করে বলতে পারেন যে আমি সাংবাদিক, তাদের মধ্যে নিঃসন্দেহে এখন জনাব মাসুদ কামাল আলোচিত ব্যক্তিত্ব। তার এখন কোনো চাকরি নেই, তিনি চাকরি করেন না, চাকরি থেকে তাকে কখনো বাদ দেওয়া হয়নি। তিনি অনেকবার বলেছেন যে তিনি কখনো চাকরি হারা ছিলেন না, চাকরি ছেড়ে দিয়েছেন, এক চাকরি ছেড়ে দিয়ে আর একটা পেয়েছেন, আর এখন তিনি শুধু ইউটিউব করেন। তিনি ইউটিউব করেন, তার স্ত্রী এইগুলোর ভিডিও ধারণ করেন, আর তারা দুজনে মিলে এডিটিং করেন, এবং এটাই মাশাআল্লাহ তার সংসার চলে যাচ্ছে, এবং এতেই তিনি খুব খুশি। আর টেলিভিশন টক শোতে গিয়ে তিনি কথাবার্তা বলেন, কোনো চাকরি টাকরি আর করেন না, এবং সর্বশেষ তিনি বাংলা ট্রিবিউনে চাকরি করতেন। এই ভদ্রলোকের সঙ্গে আমার এরকম ফেস টু ফেস টক শোতে দেখা হয়েছে, আন্তরিকতা হয়নি, কিন্তু তার একজন গুরুমুগ্ধ ভক্ত হওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। আমি একসময় সাংবাদিক ছিলাম, সেই 1986 সন থেকে 90 সন পর্যন্ত। ঠিক ওই সময়টিতে এই ভদ্রলোকের সঙ্গে উনি পেশাতে ছিলেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু 86 থেকে 91 সনে ইনকলাব, তারপরে দৈনিক বাংলা,
তারপরে আসলে তখন অনেক ছোট ছিল, কিন্তু তখন আসলে যে কোনো কারণে হোক তার সঙ্গে আমার পরিচয় হয়নি। হয়তো তিনি আমার চেয়ে সিনিয়র হতে পারেন অথবা আমার চেয়ে জুনিয়র হতে পারেন, তিনি ভালো জানেন। কিন্তু আমি যে সময়টাতে ছিলাম সেই সময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব, এবং আমি ভালো ভালো পদে ছিলাম। মানে আমি যখন চাকরি করতাম, মানে একেবারে সাপ্রসার সাংবাদিক নয়, প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলোতে বড় পদে চাকরি করেছি, এডিটোরিয়াল পদে চাকরি করেছি। তো যা হোক, এনিওয়ে, এই কারণে হলো কি, সাংবাদিক যারা সমাজ আছেন তাদের, যারা এখন এই মুহূর্তে সিনিয়র আছেন, অনেকে আবার কলিগ ছিলেন, অনেকের সাথে আমি চাকরি করেছি, অনেকে আমার জুনিয়র ছিলেন, অনেকে সিনিয়র ছিলেন। তো এই কারণে হয় কি, এই পেশায় কেউ যদি ভালো করে আমি খুব আনন্দিত হই, আর কেউ যদি মন্দ করেন সঙ্গত কারণে আমার অপমান বোধ লাগে। তো এই তিনজন যে ব্যক্তি, এই তিনজন ব্যক্তি এখন বাংলাদেশের হিরো অব দ্য হিরো। আমি যদি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশ আসলে শেখ হাসিনা হিরো নন, এমনকি বিএনপির তারেক রহমান সাহেব হিরো নন। তাদের ক্ষমতার বলয়, বৈভব, অনেক জনপ্রিয়তা অনেক বেশি। জনপ্রিয়তা থাকা, তারপরে প্রভাব থাকা, আগামীতে প্রধানমন্ত্রী হবেন, এটা একটা জিনিস। আর হিরো মানে হৃদয় থেকে, মানুষের হৃদয় থেকে কাউকে আপহোল্ড তুলে ধরা। 2 নম্বর হলো যে কারো দিকে তাকিয়ে তার জন্য দোয়া করা, দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তারপরে হলো ইচ্ছা জাগে যে ইস, আমি যদি এইরকম ভাবে চলতে পারতাম, কথা বলতে পারতাম। আমি পারছি না, আমার সাহস নেই, সুযোগ নেই, যেহেতু ওই লোকটা পারছে, আমি তাকে প্রার্থনা করি যে এরকম আমার একটা ভাই হোক, বা এরকম যদি আমার একটা সন্তান হতো। এরকম যখন আপনি আপনার মানুষ পটে কাউকে শ্রদ্ধার আসনে বসাবেন, মনে মস্তিষ্কে, তখন তিনি আপনার ব্যক্তিগত জীবনের হিরো। এখন এই বাংলাদেশে ধরেন কয়জন শেখ হাসিনার মতো একটা কন্যা সন্তানের পিতা হতে চান, তাইলে বুঝতে পারবেন শেখ হাসিনা কতটা হিরো। কয়জন তারেক রহমান সাহেবের মতো একজন সন্তান জন্ম দিতে চান, বা নিজের ছেলের নাম তারেক রহমান রাখতে চান। এই গত 10-12 বছরে বা গত 6-7 মাসে যে নবজাতক হয়েছে, আপনি দেখেন কেউ তারেক রহমান সাহেব নামে কোনো নাম রাখছেন কিনা, কিংবা কেউ ইউনুস নামে তার সন্তান রাখতে চান কিনা। এই মুহূর্তে যে আমার ছেলে হইলে আর তার ছেলের নাম রাখবো ইউনুস, বা ইস, আমার যদি ইউনুসের মতো একটা বাবা থাকতো, ইউনুসের মতো একটা ছেলে থাকতো। তো ফলে কি হলো যে আপনি জনপ্রিয়তা, ক্ষমতার থেকে বাদ দিয়ে আপনি যে হিরো, সেই হিরোর মধ্যে যে কয়জন হিরো এই মুহূর্তে বাংলাদেশে আছে, তার মধ্যে এই 3 জন লোককে আমি মনে করি তারা টপ হিরো, শীর্ষস্থানীয় হিরো। এখন জনাব ফজলুর রহমান বা জেডাই খান পান্না, অথবা জেডাই খান পান্না, জনাব ফজলুর রহমান অথবা মাসুদ কামাল, তারা কিছুই করছেন না, নাথিং। তারা শুধু আপনার আমার না বলা কথাগুলো সাহস করে বলছেন, নাথিং মোর। তাদের শব্দচয়ন, তাদের ভাষা, মানে তাদের শব্দচয়ন সেই শম্ভু মিত্রের মতো নয়, বিখ্যাত আবৃত্তিকার শম্ভু মিত্রের মতো নয়। তারা যে ভাষায় কথা বলেন, তার রিদমটা শশী থারুরের মতো নয়, একেবারে সাধারণ গেয় মানুষের মতো কথা বলেন। জেডাই খান পান্না বরিশালের ভাষায় কথা বলেন, কিশোরগঞ্জের ভাষায় কথা বলেন ফজলুর রহমান, আর মাসুদ কামাল ঢাকা মিলিয়ে মিশে 3-4টি আঞ্চলিক ভাষা মিলিয়ে মিশে তিনি কথা বলেন, প্রমিত বাংলায় নয়, এমনকি আমার মতো নয়। কিন্তু তারপরেও তারা ভীষণ রকম জনপ্রিয়, ভীষণ রকম অনুকরণীয়, এবং অনেক মানুষ তাদের জন্য দোয়া করে, অনেক মানুষ তাদেরকে একটু দেখতে যায়, অনেক মানুষ তাদের সাথে কথা বলে, এবং যদি বলা হয় সত্যিকার অর্থে এই যুগে তারা মর্দে মুজাহিদ। এখন ব্যাপার হলো যে এখন কিন্তু অনেকগুলো মানুষই ভালো ভালো কথা বলছেন, যেমন জামাতের আমির খুব ভালো কথা বলছেন, এমনকি মাসুদ কামাল যে কথাগুলো বলেন তার সাথে আরো অনেক ভালো কথা বলছেন জামাতের আমির। তারপরে তারেক রহমান সাহেব যে কথা বলেন, যুগান্তকারী অনেক সুন্দর কথা বলছেন। কিন্তু মানুষজন এই 3 জনের কথাকে কেন মাথায় করে নাচছে, আর তারেক রহমান সাহেব বা জামাতের আমিরের কথা কেন মাথায় করে তারা নাচছেন না? কারণটা হলো এই 3 জন মানুষ যে কথা বলছেন, তারা কেউ মন্ত্রী হতে চান না, এমপি হতে চান না, তাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। 2 নম্বর হলো
এই তিনজন মানুষের কোনো বডিগার্ড নেই, এই তিনজন মানুষের কোনো রক্ষাকর্তা নেই। এই তিনজন মানুষ নিজের দুই হাতে যেটা উপার্জন সেটা তারা খায়। তারা পার্টির টাকা দিয়ে, পার্টির নেতাকর্মীর টাকা দিয়ে, কিংবা উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তির টাকা দিয়ে তারা খাওয়া দাওয়া করেন। তারা রুটি রুজির জন্য যতটুকু উপার্জন করা দরকার এখন মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজি তারা খাচ্ছে। ফলে তাদের রক্ত, মাংস, পিণ্ড, গিলা, কলিজা সব কিছু হালাল। তো এই হালাল শরীর থেকে যখন